ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি আফটার মিডনাইট স্টোরিজের ২৮ নম্বর এপিসোডে। আজকের এপিসোডে আপনারা শুনবেন তিনটি ঘটনাই একটু বেশ গ্রাম বাংলার ঘটনার মতন। প্রথম ঘটনাটা যদিও একটু অন্যরকম। আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগবে, অন্যরকম লাগবে। বসন্তকাল আসছে ধীরে ধীরে করে, এবং এই সময়টাতে এই ধরনের ঘটনা কিন্তু বেশ একটা আমেজ সৃষ্টি করবে, এটুকু আমি বলতে পারি। আমি সবুজ আছি আপনাদের সঙ্গে। শুরু হচ্ছে আফটার মিডনাইট স্টোরিজের ২৮ নম্বর এপিসোড। আমি রাহুল, নদিয়া জেলার শান্তিপুরের ছোট্ট একটি গ্রাম বেলগাছিয়া থেকে লিখছি। বিগত 10 মাস থেকে আফটার মিডনাইট স্টোরিজ শুনছি। প্রথম যখন আফটার মিডনাইট স্টোরিজ শুনি তখন থেকেই তোমার কণ্ঠের অন্ধভক্ত হয়ে গেছি। সব ঘটনাগুলোই শুনি, তবে কর্মজীবনের ব্যস্ততার কারণে ঠিক সময় হয়ে ওঠে না ঘটনা পাঠানোর। আজ ফাইনালি লিখতে বসে গেলাম। ঘটনাটি যদি তোমার কাছে মনে হয় আফটার মিডনাইট স্টোরিজ পরিবারকে শোনানোর উপযুক্ত, তাহলে আফটার মিডনাইট স্টোরিজ পরিবারকে উপহার দিও। আমি পেশায় একজন পরিযায়ী শ্রমিক। গুজরাট রাজ্যে প্লাস্টারের কাজ করি এবং এক কথায় বলা যায় রাজমিস্ত্রি। এই ঘটনাটি আমার কর্মস্থলে আমাদের সামনে আমাদেরই একজন সহকর্মীর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2021-এর ডিসেম্বরের জানুয়ারি মাঝামাঝি। তখন আমরা গুজরাটের একটি জেলা ভডোদরার একটি স্কুলের নতুন বিল্ডিং প্লাস্টারের কাজ করছিলাম। প্রাইভেসির কারণে স্কুলের নাম গোপন করলাম। আমরা প্লাস্টারে কাজ করতাম মোট 12 জন, আর আমাদের সাথে হাওড়া জেলার কিছু লোক কাজ করত। সঙ্গত কারণে নামগুলো পরিবর্তন করছি। সোহানের ছোট ভাই এবং সোহানের কাকা এবং আরও কিছুজন মার্বেলের কাজ করত। আসল ঘটনাটি ঘটেছিল এই সোহানের সাথে। সোহান ছেলেটি খুব সুদর্শন ছিল এবং লম্বা পাতলা গোছের, মাথায় ছিল মাথা ভর্তি বড় বড় চুল। ঘটনার সুবিধার্থে স্কুলটির একটি বর্ণনা দিই। স্কুলটি ছিল 150 বিঘা জায়গা নিয়ে বিস্তৃত। আর্টস এবং সায়েন্স কলেজ যুক্ত ছিল স্কুলটির সাথে। স্কুলের মধ্যে একটি ফুটবল মাঠও ছিল। মাঠের মধ্যে সন্ধ্যের সময় ওখানকার অনেক স্থানীয় ছেলে বসে আড্ডা দিত। ফুটবল মাঠের উত্তর দিকে স্কুলের পুরনো বিল্ডিং ছিল, যেখানে আমাদের রুম, এখন আর ক্লাস হয় না, এবং মাঠের দক্ষিণ দিকে ছিল সোহানদের রুম, বাঁশ এবং টিন দিয়ে তৈরি। আমরা যখন ওই স্কুলে নভেম্বর মাসে কাজ শুরু করি তখন কোনো সমস্যা ছিল না, বেশ ভালোই চলছিল। বেশ কিছুটা কাজ হওয়ার পর সোহানরা আসে মার্বেলের কাজ করতে। ডিসেম্বরের প্রথম দিকে ওরা আসার পর থেকেই শুরু হয় বিল্ডিংয়ে কিছু অস্বাভাবিক ঘটনা। যেমন প্রায় বিল্ডিংয়ে পায়রা মরে পড়ে থাকতো, রক্ত পড়ে থাকতো। আমরা বিষয়গুলোকে অতটা গুরুত্ব দিতাম না, বিড়ালে পায়রা ধরেছে বলে ছেড়ে দিতাম। আসল ঘটনা শুরু হয় তার কিছুদিন পর। বিকেলে কাজ ছুটির পর স্নান সেরে আমরা বাজারে যেতাম চা টিফিন করতে। প্রতিদিনের মতো সেদিনও আমরা চা খেয়ে রুমে ফিরে রাতের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন সময় হবে রাত 7টা সাড়ে 7টা। হঠাৎ দুজন দৌড়তে দৌড়তে হন্তদন্ত হয়ে আমাদের রুমে আসে এবং ওদের স্থানীয় ভাষায় কিছু বলার চেষ্টা করে। কিছু বুঝতে না পেরে ওদের সাথে আমরা ছুটে যাই। মাঠে গিয়ে দেখি মাঠের এক কোণে একটি বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সোহান। আমরা ওকে আমাদের রুমে নিয়ে আসি। মাথায় জল ঢেলে জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করি, তবু জ্ঞান ফেরে না। অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন জ্ঞান ফেরে না, তখন আমি ওর শরীর থেকে ভিজে জামা খুলতে গিয়ে আমার চোখ কপালে উঠে যায়। জামা খুলে দেখি সোহানের বুকের ডান দিকে 2টো কাটা দাগ। দাগগুলো ছিল একদম ব্লেড দিয়ে কাটলে যেমন হয় ঠিক তেমন। আশ্চর্যের বিষয়, কাটা জায়গায় না আছে কোনো রক্ত আর না আছে জামাতে কোনো ছেঁড়া দাগ। যদি পড়ে গিয়ে কেটে যায় বা কেউ আঘাত করে তাহলে তো জামাটা ছেঁড়া থাকবে। জামা একদম অক্ষত আছে, কিন্তু বুকটা কাটা। এসব দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। তড়িঘড়ি করে টিনের রুমে খবর পাঠানো হয় সোহানের কাকা আনিসকে। কিছুক্ষণ পর হাজির হয় আনিস বুঝতে পেরেছিল সোহানের সাথে কি হয়েছে। আমাদের সাহায্য নিয়ে সোহানকে শুইয়ে দেওয়া হয় আমাদের বিছানায়। তারপর সোহানের কাকা সোহানের পাশে বসে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। আয়াতুল কুরসি শেষ হওয়ার আগেই সোহান উঠে বসে এবং উঠে সে নিজের শরীর ডান দিকে এবং বাম দিকে ক্রমাগত দোলাতে থাকে। আমরা বুঝতে পারি এই আর সোহান নয়। কি ভয়ঙ্কর তার চাহনি! চোখগুলো একদম রক্তের মতো লাল, আর মেয়েলি কণ্ঠে স্থানীয় ভাষায় কিছু একটা কন্টিনিউয়াসলি বলে চলেছে। কিছু বুঝতে না পেরে আমরা আমাদের স্থানীয় সাইট সুপারভাইজারকে ফোন করি এবং ফোন করে ডাকি। সুপারভাইজার সবটা শোনার পর আমাদের হিন্দিতে সবটা বলে। যা শুনি তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। সুপারভাইজারের কথাগুলো ঠিক এমন ছিল। ওরা আমার সাথে এমন কেন করল? কি ক্ষতি করেছিলাম আমি? এই কথাগুলি সোহান বলছে। অ্যাকচুয়ালি সোহানের মধ্যে থাকা যে অপশক্তি আছে সে বলছে। সে আরও বলছে যে ওদের এখানে সোহানের কথা বলছে, সোহান নিজেই নিজের কথা বলছে।
খালি ওর ভিতর থেকে অপশক্তি ওর কথা বলছে যে ও কেন আমার গায়ে প্রস্রাব করলো। আমি কাউকে ছাড়ব না, আমি সবাইকে শেষ করে দেব। সোহান বিছানায়, আর সুপারভাইজার সোহানের কাকা, আমরা সবাই দরজার কাছে দাঁড়িয়ে সোহানের গুঙানি আর প্রলাপ বকা দেখছি। কিছুক্ষণ এমন চলার পর সোহান অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে পড়ে। ঠিক সেই সময় সোহানের কাকা সোহানের মাকে ফোন করে সব ঘটনা খুলে বলে। সোহানের মা কিছুক্ষণ পর ফোন করেন। তিনি সোহানের গ্রামের এক ওঝা টাইপের লোকের কাছে যান, যিনি ঝাড়ফুঁক করতে পারেন। ফোনের ওপার থেকে তিনি বলেন ফোনটা লাউডস্পিকারে দিয়ে সোহানের কানে ধরতে, আর বলেন যে যতই ছটফট করুক না কেন, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ যেন ওর কান থেকে ফোন না সরানো হয়। সোহানের কাকা আমাদেরকে বলেন একটু সাহায্য করতে, আমরা যেন সোহানকে ধরে থাকি, এবং আমি সহ 6 জন ভয়ে ভয়ে অজ্ঞান সোহানকে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরি। সোহানের কাকা ফোন কানে ধরেন এবং ফোনের ওপার থেকে ওঝা দোয়া পড়তে শুরু করেন। ওঝা দোয়া পড়া শুরু করতে করতেই শুরু হয় সোহানের শরীরে থাকা সেই অশরীরীর তাণ্ডব। হাত পা ছুটতে শুরু করে এদিক ওদিক। তুমি বিশ্বাস করবে না সবুজদা, ওই হালকা পাতলা শরীরের সোহানকে আমরা 7 জন মিলেও আটকাতে পারছি না। সে এক অস্বাভাবিক শক্তি, যেন চেষ্টা করছে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার। প্রায় 25 থেকে 30 মিনিট ধরে চলে এই তাণ্ডব। তারপর সোহান অজ্ঞান হয়ে পড়ে। হঠাৎ করে পরিবেশ একদম থমথমে হয়ে যায়, যাকে বলে একদম পিন ড্রপ সাইলেন্স। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। সত্যি বলতে তখন আমাদের কারুর মধ্যে কথা বলার কোনো সাহস নেই। কি যে হচ্ছিল, এই ধরনের হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। ঠিক তখনই নীরবতা ভেঙে ফোনের ওপার থেকে ওঝা বলে উঠল, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, কিন্তু এখন আপাতত কোনো সমস্যা হবে না। এবং আরও বলেন যে আমি তোমাদের ঘর বন্ধন করে দিচ্ছি। উনি বলেন আমি দোয়া পড়ছি, 4টি পেরেক নিয়ে ঘরের 4 কোণে পুঁতে দাও। আমরা ওনার কথা মতো 4টি পেরেক ঘরের 4 কোণে পুঁতে দিলাম, আর উনি বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব সোহানকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হবে। এবার শুরু হলো কৌতূহল, যে কি কারণে এসব হলো, আর ওই মেয়েলি কণ্ঠের অশরীরীটা কি ছিল। সোহান কিভাবে ওর গায়ে প্রস্রাব করল। শত শত প্রশ্ন আমাদের কৌতূহলের কারণ হলো, কিন্তু মজার বিষয় হলো আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিল আরেক অশরীরী। তখন রাত প্রায় 1টা বাজতে চলেছে। সোহান অজ্ঞান হয়ে শুয়ে আছে আমাদের রুমের বিছানায়। ওর পাশে বসে আছে কাকা আনিস আর সোহানের ছোট ভাই সাগর, আর আমরা সবাই বাইরে বসে এসব যা ঘটনা ঘটছিল তা নিয়ে আলোচনা করছি। হঠাৎ আমাদের রুমের চারপাশে আতরের সুন্দর সুগন্ধ অনুভব করলাম। আশ্চর্যের বিষয়, আমরা সবাই সুগন্ধটা অনুভব করতে পারছি। রুমের ভিতর থেকে সোহানের কাকা আমাদের সবাইকে ভিতরে যেতে বলল। সবাই ভিতরে গিয়ে দেখি সোহান বসে আছে। আমরা সবাই সোহানের থেকে একটু দূরে মেঝেতে বসলাম। সালাম দিয়ে সোহান বলল, ভয় পেও না। আমরা সালামের উত্তর দিলাম। আমরা তখনও ভাবছি সোহান আমাদের সালাম দিচ্ছে, কিন্তু না, আমাদের সাথে কথা বলছে সোহানের বড় আব্বা। উনি এসেছেন সোহানের শরীরে। এটা আমাদের সোহানের কাকা বুঝিয়ে বলল। ঘটনার শুরুতেই বলেছিলাম, সোহানকে অজ্ঞান দেখে সোহানের কাকা কিছু বুঝতে পেরে আয়াতুল কুরসি পড়া শুরু করেছিলেন। কাকা ভেবেছিল হয়তো সোহানের বড় আব্বা এসেছেন সোহানের শরীরে, কারণ সোহানের বড় আব্বা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তিনি সবসময় সোহানের সাথে থাকতেন। তিনি তার মা মানে সোহানের দাদির সাথে কথা বলার জন্য মাঝে মাঝে সোহানের শরীরে আসতেন। কাকা বলেন যে যখন সোহানের বড় আব্বা আসার পর চলে যান, তখন আয়াতুল কুরসি পড়ে সোহানের জ্ঞান ফেরানোর পর সব স্বাভাবিক হয়ে যেত। কিন্তু আজ তা হয়নি, কারণ আজ ঘটনাটা ছিল অন্য। এবার সব রহস্যের উদ্ঘাটন করতে সোহানের শরীরে থাকা সোহানের বড় আব্বা সোহানের কণ্ঠে বলে ওঠেন, সোহান আমাদের বিল্ডিংয়ে আসার আগে অন্য একটা বিল্ডিংয়ে কাজ করছিল। সেখানেই ঘটেছিল ঘটনার সূত্রপাত। ওই বিল্ডিংয়ে 2 জন স্থানীয় ছেলে একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ফেলে রেখে যায়। ওই ধর্ষণের 1 বছর পর সোহানরা যায় ওই বিল্ডিংয়ে কাজ করতে, এবং নিজের অজান্তেই ওই মেয়েটিকে যেখানে ধর্ষণ করে ফেলে রেখেছিল সেই জায়গায় সোহান প্রস্রাব করে। আর সেই কারণেই মেয়েটির আত্মা সোহানের ওপর রেগে যায় এবং সোহানের ক্ষতি করার চেষ্টা করে। তিনি আরও বলেন যে সোহান যতক্ষণ এই রুমে আছে, ওই মেয়েটির আত্মা সোহানের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওই ওঝা আমাদের রুম বন্ধন করে দিয়েছিলেন আর আমাদের স্কুলের পুরনো বাথরুমগুলোর দিকে যেতে বারণ করেন, যেগুলো আমরা ব্যবহার করতাম। সবশেষে তিনি আমাদের সালাম দিয়ে সোহানের শরীর থেকে বেরিয়ে চলে যান এবং সোহান আবার জ্ঞান হারিয়ে পড়ে যায় বিছানায়। অবশেষে সে রাতের সমাপ্তি ঘটে।
আর এখনও সেই রাতের কথা মনে পড়লে সারা শরীর কাটা দিয়ে ওঠে। 3 দিন পর সোহানের বড় ভাই গ্রাম থেকে আসে। সোহানের হাতে একটি তাবিজ পুড়িয়ে দেন এবং সেই দিনই সোহানের বড় ভাই, কাকা এবং ছোট ভাইকে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। পরে খোঁজ পেয়েছিলাম সোহান সুস্থ আছে, এখন আর ভিন রাজ্যে কাজে আসে না, গ্রামেই থেকে কাজ করে। তো এই ছিল ঘটনা। জানি না ঠিক গুছিয়ে লিখতে পেরেছি কিনা, তবে ছোট ভাই হিসেবে ভুল ত্রুটি মার্জনা করো, নিজের মতন গুছিয়ে নিও। আর যদি প্রকাশিত হয়, এপিসোড নাম্বারটি জানানোর অনুরোধ রইল। অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম এবং এটি একটি পিওর পজেশনের ঘটনা, এবং পজেস হলে কেমন লাগে এই এক্সপিরিয়েন্স যদি কারোর থাকে তাহলে ডেফিনেটলি তারা লিখে পাঠাতে পারে। আমি জানি হয়তো অনেকের এটা মনে থাকে না, কিন্তু আমাদের পডকাস্ট চ্যানেল সবুজ তপতারা ব্লগসে কিন্তু আমরা প্রচুর পজেশন হলে কেমন লাগে এই ধরনের এক্সপিরিয়েন্স আমরা শুনে এসেছি। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে একবার মনে করিয়ে দেব যে ঘটনাটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলে প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় নতুন এপিসোড আসে আপনাদেরকেই শুধুমাত্র এন্টারটেইন করার জন্য। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করবেন aftermidnightstories@gmail.com অথবা আফটার মিডনাইট স্টোরিজের ফেসবুক পেজে ইনবক্সে লিখে পাঠিয়ে দেবেন ঘটনা। আপনার জীবনে ঘটে যাওয়া সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অবশ্যই পাঠিয়ে দিন। আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় সবুজদা, আশা করি ভালো আছো। পুরো আফটার মিডনাইট স্টোরিজ পরিবারের সবাই ভালো আছে। আমি সৌম্যদীপ চক্রবর্তী, বাড়ি হুগলি জেলার আরামবাগ নামক একটি ছোট্ট গ্রামে। অনেক দিন ধরেই ভাবছি আফটার মিডনাইট স্টোরিজ পরিবারের জন্য একটি ঘটনা শেয়ার করব। কোনো কিছু চিন্তাভাবনা না করেই ঘটনার লেখা শুরু করলাম। ঘটনাটি ঘটেছে আমার এক বন্ধুর কাকার। বন্ধুর নাম অরিত্র ঘোষ। সবাই যাতে বুঝতে পারে তার সুবিধার্থে কাকার ভাষায় বলছি। বেশি কথা না বলে মূল ঘটনাতে আসা যাক। ছেলেবেলা থেকেই মাছ ধরার প্রতি আমার প্রবল ঝোঁক ছিল। একটু বৃষ্টি হলেই নদীতে মাছ ধরার রোল পড়ে যেত। সেই সময়ে ঘটনার প্রথমেই বলে রাখছি, আমাদের গ্রামের বাড়ির পিছনে একটা বড় ঝোপ, আর সেই ঝোপের ভিতর দিয়ে নদীর পাড়ে যাওয়ার জন্য একটা সরু রাস্তা আছে, যা ঝোপ কেটে কেটে তৈরি করা হয়েছিল। ঝোপটা এতটাই ঘন ছিল যে দিনের বেলাতেও সূর্যের বিন্দুমাত্র আলো সেখানে পৌঁছত না। ঝোপটা দেখতে যতটা ভয়াবহ, তার চেয়ে অধিক ভয়াবহ ঘটনা একে ঘিরে শোনা যেত। ঘটনাগুলো কতটা সত্য তা জানি না, তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, যা মনে পড়লে আজও আমার গায়ের লোম কাটা দিয়ে ওঠে। সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। সময়টা বর্ষাকাল। সারা রাত অনবরত বৃষ্টি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করতে করতে নদীর পাড়ে গিয়ে দেখি অনেক মানুষ মাছ ধরছে। আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে নদীতে চিপ জাল পেতে মাছ ধরার বন্দোবস্ত করতে লাগলাম। জাল সাজাতে সাজাতে দুপুর হয়ে যায়। মাছ ধরার নেশায় এতটাই ব্যস্ত ছিলাম যে কখন সন্ধে গড়িয়ে রাতের আধারে চারপাশ ছেয়ে গেছে বুঝতেই পারিনি। টিপটাপ বৃষ্টি হচ্ছে, তার সাথে মৃদু ঝড়ো হাওয়া। হঠাৎ করে জালে ভর দিতেই প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। বজ্রপাতের আলোতে দেখতে পেলাম আমার জালে বিশাল এক গজার মাছ উঠেছে। আনন্দে কৌতূহলে আমি দিশাহারা হয়ে গেলাম। এত বড় গজার মাছ আমি এর আগে কোনোদিনও দেখিনি। চারপাশে ভালোভাবে লক্ষ্য করে কোনো মানুষের সারা শব্দ পেলাম না। সন্ধ্যার আগেই মনে হয় সবাই ভেগে গেছে। মা সন্ধ্যার আগেই আমাকে ফিরে আসতে বলেছিল। মনে মনে ভাবছিলাম না গিয়ে বেশ ভালোই করেছি। বৃষ্টি ক্রমশ বাড়তে লাগলো। গায়ে বেশ শীত লাগছিল। জালে প্রচুর মাছ উঠছিল, যার জন্য প্রচুর খিদে লাগা সত্ত্বেও মাছ ধরার নেশায় আমি বিভোর হয়ে আছি। এবার জালে বড় কোনো একটা মাছের উপস্থিতি আমি অনুভব করি এবং জাল টান দিতেই দড়ি ছেড়ে আমি জলে পড়ে গেলাম। মাছ নেশায় তখন আমি লগ্ন। তাড়াতাড়ি জল থেকে উঠে পুনরায় শক্ত করে সব বেঁধে নিলাম। এবার লক্ষ্য করলাম জাল থেকে কি যেন একটা ছিড়কাটিয়ে আমার দিকে আসছে। নির্ঘাত বোয়াল মাছ হবে। আমি ওত পেতে আছি কখন ওটা জালের মধ্যে পুরোপুরিভাবে ঢুকবে। জালের মধ্যে ওটা ঢোকার মাত্রই আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে চাপ দিলাম। সঙ্গে সঙ্গে ভর বাঁশের রশি ছিঁড়ে হুমড়ি খেয়ে আবার জলে পড়লাম। এমন সময় একটা বিষয়ের উপর লক্ষ্য করে আমার সমস্ত শরীর শিহরিত হয়ে উঠল। কিছুক্ষণ আগে যেটাকে আমি মাছ ভেবেছিলাম সেটা মূলত মাছ নয়। খুব কাছ থেকে উপলব্ধি করলাম এটা একটা লাশ। আমি লক্ষ্য করি লাশটির দু গালের মাংস পচে গেছে এবং চোখের জায়গায় বড় দুটি গর্ত। পচা লাশের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম।
হঠাৎ করে অনুভব করলাম লাশটি শক্ত করে আমার বাহু চেপে রেখেছে। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা লাশ কিভাবে এত শক্ত করে আমার হাত চেপে ধরতে পারে? প্রচণ্ড ভয়ে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমার সমস্ত শরীরের শক্তি যেন কেউ শুষে নিয়েছে। লাশটি আমাকে গভীর পানির দিকে টানতে থাকে। আমি জালের খুঁটিটা ডান হাতে নিয়ে ঝাপটে ধরি। ঈশ্বরের নাম স্মরণ করে ঝটকা টান দিতেই লাশটি আমার হাত ছেড়ে দিল। আমি অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে পাড়ে উঠে আসলাম। বৃষ্টিও প্রবল বেগে ঝরে যাচ্ছে। বৃষ্টির শনশন আওয়াজের সাথে যেন হাজারো শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছিল। ভয়ে আমাকে প্রবলভাবে গ্রাস করেছে। তবুও আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার মিথ্যে চেষ্টা করছি। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে মাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে ফ্যাস ফ্যাস শব্দ ছাড়া কোনো আওয়াজ বের হলো না। যেটুকু শব্দ বের হলো তা যেন বাতাসের শোঁ শব্দে বিলীন হয়ে যাচ্ছে। আর এক মুহূর্তও নয়, এখনই বাড়ি ফিরতে হবে। জালটা শক্ত করে বেঁধে যখনই মাছ রাখার ব্যাগের দিকে এগিয়ে আসলাম, তখন ব্যাগের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। কম্পিত হাত দিয়ে ব্যাগটা যেই খুলেছি, সাথে সাথে বজ্রপাত হলো। সেই বজ্রপাতের আলোয় ব্যাগের মধ্যে যা দেখলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এসব কি ঘটছে আজ আমার সাথে? দেখলাম ব্যাগের ভেতর রাখা গজা মাছটি অন্যান্য মাছগুলি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। প্রচণ্ড বেগে দৌড়তে থাকি এবং একসময় বাড়ির উঠানে এসে জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরল, তখন আমি বিছানায় শুয়ে। মা, বাবা, প্রতিবেশী সবাই আমাকে দেখতে এসেছে। সমস্ত ঘটনা শুনে সবাই তারা অবাক। তারা আরও বেশি অবাক হলো আমার হাতের সেই দাগটি দেখে। তখনও আমার হাতে সেই লাশটির হাতের ছাপ লেগেছিল। আর অদ্ভুত ব্যাপার হলো, নদীর পাড়ে রেখে আসা সেই ব্যাগে না ছিল ছোট মাছ, না ছিল কোনো গজা মাছ, শুধু ব্যাগ ভর্তি মাছের কাঁটা পাওয়া গিয়েছিল সকালে। এই ঘটনার পর আমার 7 দিন জ্বর থাকে। পরে এলাকার এক তান্ত্রিকের কাছে জল পড়া খেয়ে সুস্থতা লাভ করি। সেদিনের পর থেকে আর কখনো রাত করে নদীতে মাছ ধরতে যাইনি। এই ছিল বন্ধুর কাকার ঘটে যাওয়া কিছু ঘটনা। যদি ভালো লাগে, অবশ্যই আফটার মিডনাইট স্টোরিজের গোটা পরিবারকে পড়ে শোনাবে। তোমার কণ্ঠে ঘটনাটি শুনতে পেলে আমার খুবই ভালো লাগবে। ঘটনাটি সিলেক্ট হলে আমাকে অবশ্যই জানিয়ে দিও। ধন্যবাদ। আর হ্যাঁ, আমরা গল্প নয়, ঘটনা পাঠাই। অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম। এই ঘটনাটার মধ্যে একটা গ্রাম বাংলার ছাপ রয়েছে এবং গ্রাম বাংলার ছাপের মধ্যেও একটা ইউনিকনেস আছে। আমার সবথেকে অবাক লেগেছে যে সবকটা মাছ যখন একটা বড় মাছকে খেয়ে নিচ্ছে এবং সব শেষে গিয়ে সেই থলের মধ্যে কোনো মাছই পাওয়া যায়নি, সেখানে শুধু কিছু কাঁটা পাওয়া গেছে। তাহলে যিনি মাছ ধরতে গিয়েছিলেন তিনি কি আদৌ মাছ ধরেছেন নাকি? আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় সবুজদা, আমি কাজী শাহনওয়াজ নয়, আমি সুপ্রিয় কান্তি দাস। বীরভূম জেলার সিউড়ি থেকে এখন আমি কলকাতায় থেকে পড়াশোনা করছি। আজ আমি যে ঘটনাটি বলবো সেটি আমার কাকার কৈশোর জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা, যা কাকার মনের ভিতর এক ভয়াবহ স্মৃতিরূপে রয়ে গেছে। একদিন সন্ধ্যার গল্পের আসরে কাকা আমাদের ঘটনা শোনান। তুমি বিশ্বাস করো সবুজদা, ঘটনাটি লেখার সময়ও আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। লেখা এবং বোঝার সুবিধার্থে ঘটনাটি কাকার জবানবন্দিতেই শোনাচ্ছি। কাকা বলতে শুরু করলেন, আমার বয়স তখন 14-15 হবে। আব্বা মেরে ধরে স্কুলে পাঠাতো, কিন্তু আমি স্কুল থেকে পালিয়ে পাড়ার কোনো কাকার বা দাদার বাড়ি গিয়ে বসে থাকতাম। কখনো বা কোনো দিদা বা পিসির ভাই ফরমাস ছেড়ে দিতাম। এমন একদিন এক কাকার বাড়িতে বসে আছি, হঠাৎই পাশের বাড়ির থেকে কান্নার রোল ভেসে এলো কানে। সেখানে গিয়ে দাঁড়াতেই জানতে পারলাম সেই বাড়ির মালতী দিদি মারা গেছেন। বেশ কয়েক বছর ধরেই ভুগছিলেন, শেষের কয়েক মাস বিছানাতেই ছিলেন। এবারেই মৃত্যুর খবর জানাতে হবে দিদির মেয়ের বাড়িতে। তখন তো আর এখনকার মতো ফোন ছিল না, মানুষকে গিয়ে মৃত্যু সংবাদ দিয়ে আসতে হতো। এই দিদির মেয়ের নাম ছিল কৃষ্ণা এবং তার বিয়ে হয়েছিল বাঁকুড়া জেলার ছাতনা নামে এক প্রত্যন্ত গ্রামে। তাই লোকজন খোঁজ করতে লাগলো যে কৃষ্ণার বাড়ি কাকে পাঠানো হবে। এদিকে আমার মায়ের মামার বাড়ি ছিল ওই ছাতনা গ্রামে, তো আমার রাস্তাটাও চেনা ছিল। আমি তখন বললাম যে আমি যাব। তখন এক কাকা বললেন যে আগে তোর বাড়িতে জিজ্ঞাসা করে আয়। আমি সেই মতো গেলাম বটে, কিন্তু বাড়িতে জানালে আমাকে কেউ কোনো মতেই যেতে দেবে না। তাই আমি আমার ছোট কাকার বাড়িতে গিয়ে জানালাম। কাকি একটা গামছায় কিছু মুড়ি আর বাতাসা বেঁধে আমাকে দিল। আমি একটা লাঠির আগায় সেটা ঝুলিয়ে মরা বাড়িতে গিয়ে জানালাম যে বাড়ি থেকে যেতে বলেছে। তখন ওই দিদির এক ছেলে আমাকে 10 টাকার একটা নোট দিয়ে বেরিয়ে পড়তে বলল। আমি যখন বেরোলাম তখন দুপুর 3টে হবে। ছাতনা যেতে হলে প্রথমে আমাদের গ্রাম থেকে বাস ধরে যেতে হবে দুবরাজপুর,
সেখান থেকে বাস পরিবর্তন করে যেতে হবে ইন্দাস, আর ইন্দাসে নেমে 6 কিলোমিটার হাঁটা রাস্তা শেষে একটি নদী পেরিয়ে ছাতনাগ্রাম পূর্বে। তো বাস ধরে প্রথমে দুবরাজপুর পৌঁছলাম। তখন বাস খুব একটা বেশি চলতো না ওই ইন্দাসের রাস্তায়। দুবরাজপুরে বসতে হলো প্রায় 1.5 ঘন্টা। আকাশ অনেকক্ষণ ধরেই মেঘমেঘ করেছিল। বৃষ্টিটা নামলো ইন্দাসের বাসে ওঠার সঙ্গে সঙ্গে। বাসের ভিড়ে পা ফেলারও জায়গা নেই। এই ভিড়ের মধ্যে কোনো রকমে গুটিয়ে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি তখন একটু থেমে এলেও আকাশ তখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। এদিকে অন্ধকার হয়ে গেছে চারিদিক। আমি মেইন রোড ছেড়ে ছাতনা যাওয়ার রাস্তায় এসে পৌঁছলাম। বাস থেকে এত লোকজন নেমে যে কোথায় উধাও হয়ে গেল জানি না। কপাল এতটাই খারাপ যে এই বৃষ্টি বাদলার রাত্রে না আমার কাছে কোনো টর্চ আছে, না আছে কোনো ছাতা, আর না পেলাম কোনো সঙ্গী। অগত্যা একাই হাঁটা লাগালাম ভেজা গ্রামের রাস্তা দিয়ে। মাথার ওপর বৃষ্টি আর ঝোড়ো বাতাসের মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমি। কোনোদিনই তেমন ভয় পেতাম না, কিন্তু সহজাত প্রবৃত্তি হিসেবে ভয়টা মনের এক কোণে মেরে বসে থাকে। ঠিক সময় হলে মাথা চাড়া দিয়ে ওঠে। একে আটকানো তখন খুবই দুষ্কর হয়ে ওঠে। আমার আজ সেরকমটাই মনে হচ্ছিল। মনের ভিতর কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। মানুষের চোখের একটা ক্ষমতা আছে, অন্ধকারের মধ্যে একটু বেশি সময় কাটালে সেটা চোখে সহ্য হয়ে যায় এবং আশপাশ দৃশ্যমান হয়ে ওঠে। খুব স্পষ্ট না হলেও বোঝা যায় সব কিছু। কিন্তু আজ অন্ধকার একটু বেশি গভীর, যেন কেউ কালি দিয়ে লেপে দিয়ে গেছে চারপাশ। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, তবু কেমন একটা দমবন্ধ গুমোট অন্ধকার আমাকে ঘিরে চলেছে, যে বোবার ব্যাঙের ডাক আর স্তব্ধতার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে নিজের পায়ের ছাপাক শব্দ শুনে নিজেই চমকে উঠলাম 2-3 বার। কতটা হেঁটেছি জানি না, তবে একসময় মনে হলো রাস্তায় আমি একা হাঁটছি না। আমার ষষ্ঠ ইন্দ্রিয় তীব্রভাবে আমাকে জানান দিচ্ছে যে অন্য কেউ আমার সঙ্গে হাঁটছে। মনে হচ্ছে কেউ যেন আমার পিছনে আছে। তখন আমার মায়ের বলা একটা কথা মনে পড়ে গেল। মা বলে, রাত্রিবেলা রাস্তায় হেঁটে যাওয়ার সময় কখনো পিছন দিকে তাকিয়ে দেখবি না, যাই হয়ে যাক না কেন পিছনে তাকাবি না। যেমন হাঁটছিস তেমনি হেঁটে যাবি, ছোটারও চেষ্টা করবি না। এবার আমার সামনের অন্ধকারটা আরও বেশি গভীর। হাঁটতে হাঁটতে যেন কোনো গুহার গভীরে হারিয়ে যাচ্ছি। রাস্তা রাস্তা তাই তো, রাস্তাটা কোথায় গেল? আমি আশেপাশে তাকাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না যে আমার রাস্তাটা কোথায় গেল। আমি কি রাস্তা হারিয়েছি? কিন্তু এখানে তো একটাই আঁকাবাঁকা পথ, যেটা চলে গেছে নদীর তীর পর্যন্ত। এখানে রাস্তা হারানোর কোনো প্রশ্নই নেই। আমি হাঁটা থামালাম, চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এই রাস্তা দিয়ে হেঁটে গেলে আমি ঠিক পৌঁছে যাব। তারপর মনকে শান্ত করে জোর হাঁটা লাগালাম। কিন্তু তৎক্ষণাৎ হুঁচট খেয়ে পড়লাম সামনের কাদা জলে। কাদা থেকে উঠতে উঠতে তাকালাম চারিদিকে। ততক্ষণে আকাশে করে বিরাট শব্দে একটা বাজ পড়ল দূরে কোথাও। আর সেই আলোতে আমি দেখলাম রাস্তা থেকে অনেক দূরে জল ভরা জমির মধ্যে আমি একা পড়ে আছি। পর মুহূর্তেই সব আধার। প্রাণের ভয়ে বুক ফেটে কান্না বেরিয়ে এলো। মায়ের নাম ধরে 2-3 বার জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু কোথায় মা? সে তো আমার থেকে অনেক দূরে। এই কোন অপার্থিব কাণ্ডকারখানার মধ্যে আমি এসে পড়েছি? জলের মধ্যেই ছুটতে শুরু করলাম নিজের বাধা দিয়ে। একটু ছোটার পর আবারও হুঁচট খেয়ে পড়লাম, কিন্তু এবার আর জলে নয়, শক্ত মাটিতে। এবার বুঝি রাস্তা পেলাম। আমি দিশাহীনভাবে হাঁটছি। যেভাবেই হোক আমাকে নদীর তীর পর্যন্ত পৌঁছতে হবে। সেখানে কোনো না কোনো মাঝির দেখা নিশ্চয়ই পাব, তাহলে এই যাত্রায় আমি বেঁচে যাব। নিঃশব্দে আবারও বিদ্যুৎ চমকে উঠল, আর সেই আলোতে রাস্তা দেখে এগিয়ে চলেছি। হঠাৎ পিছন থেকে মায়ের আওয়াজ পেলাম। মা আমাকে ডাকছে আর বলছে, ওইদিকে না, ওদিকে কোথায় যাচ্ছিস তুই? এবার আমার পা থেকে মাথা পর্যন্ত এক ঝটকায় কেঁপে উঠল। এটা আমার মা হতেই পারে না, এটা অন্য কেউ। আমি পিছনে তাকালাম না। পিছন থেকে আবারও আমার মা ডেকে উঠল, কি রে, শোন। একবার পিছন ঘুরে দেখার খুব ইচ্ছে করছে, কিন্তু আমি তাকালাম না পিছনে। নিজের হাঁটার গতি বাড়িয়ে দিয়েছি, কিন্তু ছুটলে চলবে না। এবার পিছন থেকে আওয়াজটা আর মায়ের না। ধীরে ধীরে সেই আওয়াজ এক হিংস্র নারী কণ্ঠে পরিবর্তন হয়ে গেল। ভয়ানক সেই কণ্ঠে সে বলে উঠল, কি রে শিবুর বেটা, তোর মায়ের দুধের এতই ক্ষমতা, তুই আমার কথা শুনবি না? এত ক্ষমতা তোর? বলে একটু হেসে দিয়ে ঘেটে পড়ল। কি ভয়ানক সে হাসি! সারা শরীরের রক্ত জল করে দেওয়া সেই হাসির আওয়াজ ক্রমশ বেড়েই চলেছে, যেন সে আমার কাছে চলে এসেছে। আমি দ্রুত এগিয়ে যেতে থাকি, দোয়া পড়তে পড়তে। কাঁধের কাছে গরম নিঃশ্বাস ফেলছে সে, ঠিক আমার কানের কাছেই ফেলছে গরম নিঃশ্বাস। ফিসফিস করে বলল, তোকে মতো ছেলে খুব পছন্দ, একবার পিছনে তাকিয়ে দেখ আমাকে।
আমি চোখ বন্ধ করে কেঁদে উঠলাম। আমার পা জোড়া নাড়াতে পারছি না। বুক ফাটিয়ে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু একটা চাপা গোঙানি ছাড়া কিছু বেরোলো না গলা থেকে। কাঁধের কাছে এবার একটা অসম্ভব চাপ অনুভব করলাম। কেউ যেন হাত দিয়ে আমার ডান কাঁধ চেপে ধরেছে। অসম্ভব যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমার কাঁধ। তার সাথেই ছ্যাঁকা দেওয়ার মতো জ্বালা অনুভব করছি কাঁধে। মনে মনে আয়াতুল কুরসি পড়ছি একটু একটু করে। আচমকা আমি হাঁটতে শুরু করলাম। আমার গলার আওয়াজও ফিরে পেলাম। এবার চিৎকার করে পড়তে লাগলাম দোয়াটা। অট্টহাসি এবার আর্ত চিৎকারে পরিণত হলো। হঠাৎ করে আমার কাঁধের চাপটা কমে গেল। দূর থেকে আর্ত চিৎকার ভেসে এলো। সেই নারী কণ্ঠে বলছে, শম্ভু, তোকে আমি ছাড়ব না, তোর কত ক্ষমতা আছে আমি দেখব। এই কথা বলার পর সব স্তব্ধ। আস্তে আস্তে চোখের সামনের ঘন অন্ধকার কেটে গেল। মুহূর্তে বৃষ্টি তখন আর নেই, কিন্তু ঝোড়ো বাতাস ধাক্কা দিয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। ওই তো অত দূরে নদী দেখা যাচ্ছে। মনে মনে ভাবলাম এই যাত্রায় হয়তো বেঁচে গেলাম। আমি ছুটতে শুরু করলাম আর জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকলাম, কেউ আছো, কেউ আছো এখানে? নদীর ধারে যখন পৌঁছলাম দেখলাম কেউ কোথাও নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশে দেখলাম, না, সত্যিই কেউ নেই। মনটা আমার কেমন দমে গেল। কি করব এখন? পিছনে সেই জিন যদি আবারও আসে? আমাকে এই নদী পেরোতেই হবে। নদীতে জল খুব একটা বেশি নেই, কিন্তু রাতের অন্ধকারে নদী পার হওয়া কি সম্ভব? কিন্তু পিছনে সেই জিনের কথা ভেবে ভয়ে ভয়ে পানিতে নামলাম। হাতে লাঠি আছে, সেটার সাহায্যে এগিয়ে যাচ্ছি আমি। যখন নদীর প্রায় মাঝে, তখন আবার বৃষ্টি নামল তুমুল জোরে। এখানে নদীর পানি আমার হাঁটু ঢেকেছে। কোনো রকমে পা জমিয়ে লাঠির উপর ভর করে হাঁটছি। হঠাৎ করে কাঁধের কাছে আবারও সেই গরম নিঃশ্বাস। কানের কাছে ফিসফিস করে বলছে, তুই কি ভাবলি কেষ্টর বেটা, তুই বেঁচে যাবি? বলেই চাপা অট্টহাসিতে আবারও ফেটে পড়ল। জানি এবার আমার হাত পা কেন যেন অবসাদ হয়ে পড়ল। মনে হলো আমি আর বাঁচতে পারবো না। হঠাৎ করে হ্যাঁচকা টানে পানির তলায় ডুবে যাচ্ছি আমি। শেষবারের মতো হাত পা ছুঁড়ে যেন কিছুতে একটা হাত ঠেকল। আমি শক্ত করে ধরে নিলাম সেই জিনিসটা। তারপর আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন বুঝলাম খুব ভোর হয়ে গেছে। কেউ ঝুঁকে পড়ে দেখছে আমাকে। আমি ধরফড় করে উঠে বসলাম। সেই লোকটা তখন বলল, কে বাপ তুমি, কোথায় বাড়ি তোমার? আমি ওকে বললাম, আমি ছাতনা যাচ্ছি মৃত্যু সংবাদ দিতে। ও তখন বলল যে ও নাকি ওই পারে ছিল। রাতে আমি নাকি কোনো দিকে না তাকিয়ে সোজা নদীতে নেমে যাই এবং অনেকবার ও আমাকে হাঁক দেয়, বারণ করে পানিতে নামতে। আমি শুনতে পাইনি। ও তখন দৌড়ে গিয়ে দাঁড়ায় নদীর ধারে, দেখে আমি ডুবে যাচ্ছি। ও তখন একটা বাঁশ বাড়িয়ে দেয় আমার দিকে। আমি ওটা ধরে বেঁচে যাই। তারপর হাত ধরে টেনে তোলে আমাকে। বলতে বলতেই নদীর দিকে তাকালাম। নদীর দিকে তাকাতেই আমার মাথা ঘুরে গেল। এ কি, নদী তো পুরো পানিতে টইটুম্বুর হয়ে আছে। এই খরস্রোতা নদীতে পড়া মানে নির্ঘাত মৃত্যু। সেই মাঝি আমাকে নৌকো করে ছেড়ে দেয় ওই পারে। তখনও সকাল হয়নি। ফুপুর বাড়িতে গিয়ে খবরটা দিলাম যে কাল সন্ধ্যার মধ্যে যে খবরটা আমার দেওয়ার কথা ছিল, ওই শেষবার আমার ছাত না যাওয়া। আর কোনো দিনও যায়নি ওই গ্রামে। কাকা চুপ করলেন। গোটা ঘরের সবাই চুপ। আমার মনে পড়ল কাকার কাঁধের ওই পোড়া দাগটা। তাহলে সাধারণ ছ্যাঁকার দাগ নয়। কাকাকে অনেকে বলেছিল ওটা তো মনের ভুল। কাকা তখন বলেছিল, যার সাথে হয় শুধু সেই জানে, সে অন্য কারোর বোঝার ক্ষমতা নেই। আমার কাছে এই ধরনের আরও অনেক ঘটনা আছে। তুমি চাইলে আমি স্টুডিওতে এসে এগুলো শোনাতে পারি। অসাধারণ একটি ঘটনা। আজকের মতো এপিসোড আমরা এখানেই শেষ করব। 3টে ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকের এপিসোডের কোন ঘটনাটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটিও কমেন্ট করে জানাবেন। আবার আমি নতুন ঘটনা নিয়ে আসবো আপনাদের কাছে এই রবিবার দিন। আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি।